ডাইনামিক্স এর মধ্যে আজকে আমরা মিলে যে কোশ্চেনটা করছি সেটা হলো ইম্পালসিভ ফোর্স চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এখানে নিচ্ছে, যেগুলো পরীক্ষাতে কিন্তু রিপিট হয় বা পরীক্ষাতে আসে। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে এখানে সেটা হচ্ছে, কোশ্চেনটাতে বলেছে এ বডি অফ মাস m1 plus m2 is split into two parts of masses m1 and m2। তার মানে m1 plus m2 টোটালটা যোগ করে একটা ভরের কোনো একটা বস্তু ছিল। ঠিক আছে, একটা বডি ছিল m1 plus m2 মাসের, এবং সেটা কোনো কারণে আমাদের স্প্লিট করে গেছে, ভেঙে গিয়ে কিন্তু দুটো মাস m1 এবং m2 দুটো ডিফারেন্ট মাসের দুটো পার্টিকেলে বা দুটো বডিতে পরিণত হয়ে গেছে by an internal explosion which generates kinetic energy E। ঠিক আছে, মানে কিছুটা ঘটনা আমরা ছোটবেলায় পড়েছি, নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন, এরকম টাইপের জিনিস আমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, ওদের রেডিও অ্যাক্টিভিটির মধ্যে ছিল এরকম টাইপের একটা ব্যাপার, যে একটা বড় বস্তু রয়েছে, সেটা কোনো কিছুর আঘাতে স্প্লিট করে গিয়ে বা এক্সপ্লোশন হওয়াতে সেটা দুটো বস্তুতে পরিণত হয়ে গেছে এবং কিছু এনার্জি তৈরি হয়েছে। ঠিক আছে, পুরো সেই নিউক্লিয় বিভাজনের কনসেপ্ট। so that if after explosion the parts move in the same line as before, মানে যে আফটার যে লাইনে যাচ্ছে বিফোরও সেই লাইনেই ছিল। ঠিক আছে, যে লাইন বরাবর এসেছিল এক্সপ্লোশনের পরে সেই লাইন বরাবরই যাচ্ছে। দেন দেয়ার রিলেটিভ স্পিড ইজ দিস, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে বলেছে? রিলেটিভ স্পিড ইজ রুটটা কিন্তু নিচেও রয়েছে, √2e ইন্টু m1 plus m2 by m1 ইন্টু m2। ঠিক আছে, এই পুরো অঙ্কটা আমরা জাস্ট দিয়েই করে দিতে পারবো, সেটা হলো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি দিয়ে কমপ্লিট করা যাবে। ঠিক আছে, আর তার সাথে লাগবে হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে কি কি লাগবে অঙ্কটা করতে লাগবে হচ্ছে ল অফ কনজারভেশন ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অ্যান্ড আরেকটা লাগবে হলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বিকজ জেনারেটস কাইনেটিক এনার্জি ই। তো জেনারেটস কাইনেটিক এনার্জি ই মানে হচ্ছে এই ইটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। অর্থাৎ আফটার এক্সপ্লোশন এবং বিফোর এক্সপ্লোশন এই দুটো কাইনেটিক এনার্জির মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই আমাদের এখানে জেনারেট করবে, সেই কাইনেটিক এনার্জিটাই কিন্তু জেনারেট হবে, বা সেই কাইনেটিক এনার্জিটাই এখানে রিলিজ হচ্ছে। তো এখানে আমি ইটাই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে ইন্ডিকেট করছে। এই দুটো কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিন্তু প্রবলেমটা আমরা এবার সলভ করব। তাহলে সলিউশনটা করা যাক। ছবিটা যদি আঁকতেই হয়, এখানে ছবি জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে বস্তুটা ছিল হচ্ছে এরকম ভাবে, বিফোর কলিশন। অ্যাকচুয়ালি কলিশন তো হয়নি, এখানে এখানে একটাই বডি রয়েছে, তার একটা এক্সপ্লোশন হয়েছে, তার একটা কি হয়েছে, বিভাজন হয়েছে। ঠিক আছে, তো এর এখানে বডিটা রয়েছে, যার ভরটা ছিল হচ্ছে m1 plus m2। সেটা আফটার এক্সপ্লোশন দুটো বডিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ একটার ভর হলো m1 এবং আরেকটা হলো m2, এরকম দুটো ভরে পরিণত হয়ে গেছে আফটার এক্সপ্লোশন। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর এক্সপ্লোশন এবং একদিকে দেখালাম আমি আফটার এক্সপ্লোশন। দিয়েছে এটা, যেটা হচ্ছে বিফোর এক্সপ্লোশন, and this is after explosion। এটা হচ্ছে বিফোর এবং এটা হলো আফটার। এবার বিফোর এক্সপ্লোশনে বডিটার ভর কত ছিল না, m1 plus m2, অ্যান্ড আফটার সেটা দুটো বডিতে এবার পরিণত হয়ে গেল, যার ভর হচ্ছে m1 এবং আরেকটা হলো m2, একটা হলো m1 অ্যান্ড আদার ইজ m2। তো এবার আমি ধরে নিচ্ছি, যেহেতু বডিটা একটাই
ছিল প্রথমেই, একটা ফিক্সড বডি ছিল, তো সেক্ষেত্রে তার ভেলোসিটিটাও একটাই হবে, সেটা হচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে ধরলাম এদিকে আসছে। সেই সময় তার একটা এক্সপ্লোশন হলো, হওয়াতে সেটা দুটো বডিতে ভেঙে যাচ্ছে। এবং আফটার এক্সপ্লোশন আমি ধরে নিচ্ছি এম1 ভরের যে বস্তুটা রয়েছে, এম1 ভরের যে পার্টটা রয়েছে সেটা সামথিং ভি1 ভেলোসিটি নিয়ে, অ্যান্ড এম2 ভরের যে পার্টটা রয়েছে সেটা ভি2 ভেলোসিটি নিয়ে এগোচ্ছে সেম লাইন বরাবর। আমাদের কোয়েশ্চেনে বলা আছে দি পার্টস মুভ ইন সেম লাইন অ্যাজ বিফোর, আগে যেরকম লাইনে আসছিল সেরকমই আফটার এক্সপ্লোশন সেই লাইন বরাবরই যাবে। আদারওয়াইজ সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি তা না হতো, অবলিকলি যেত, তাহলে সেক্ষেত্রে দুটো এরকম ভাবে ছবিটা হতো, কোন একটা অ্যাঙ্গেল ধরে আমাদের কাজটা করতে হতো। কিন্তু সেরকম জটিলতা এখানে সৃষ্টি করেনি, তো আমরা নর্মাল যা বলেছে সেটা করব। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটার দিকে আসি। ছবিতে আর বিশেষ কিছু আঁকার বা লেখার নেই, ডাইরেক্ট আমি সলিউশনটাতে আসি। লেট let u be the velocity of the body u be the velocity of the body before impact, বা বিফোর ইম্প্যাক্ট বলাটা ভুল হয়ে যাবে, বিফোর এক্সপ্লোশন and v1 comma v2 be the velocities of velocities of the body of the bodies of mass m1 and m2 respectively after the explosion. After the explosion. Okay. Therefore, by the law of conservation of linear momentum, therefore by the law of conservation of linear momentum, আমরা এখান থেকে কি বলতে পারি না, m1 plus m2 before the explosion momentum and after the explosion total momentum. বিফোর দি এক্সপ্লোশন কি ছিল না, বস্তুটা ছিল হচ্ছে, বডিটা ছিল হচ্ছে m1 plus m2 মাসের, এবং তার ভেলোসিটি ছিল হচ্ছে u, and which is equals to the total linear momentum after explosion. After explosion means m1, তার ভেলোসিটি হচ্ছে u1 plus u1 না v1 plus m2 and তার ভেলোসিটি হলো v2। তাহলে এরকম টাইপের একটা এক্সপ্রেশন এখান থেকে জেনারেট করছে। ওকে, এটাকে আমি নাম্বারিং করে রাখছি, এখানে কিছু ব্রেক করার নেই আপাতত, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ যতটা এনার্জি আমাদের এখানে জেনারেট করছে সেই কাইনেটিক এনার্জিটার কথা আমি এখানে বলতে চাইছি। তাহলে নাও ডিউ টু এক্সপ্লোশন ডিউ টু এক্সপ্লোশন লিখবো এখানে, যাচ্ছে এটাকে পরে লিখি, তাহলে কথাটা লিখতে অসুবিধা হবে।
the kinetic energy um, is generated due to explosion equals to E. Therefore, E equals to কি হবে না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি E equals to চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি and change in kinetic energy means আমরা এখানে যেটা বুঝতে পারছি, তাহলে আফটার কলিশন কাইনেটিক এনার্জি বা আফটার এক্সপ্লোশন কাইনেটিক এনার্জি মাইনাস বিফোর এক্সপ্লোশন কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি মানে ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো আমরা পাবো হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। দিস ইজ দি কাইনেটিক এনার্জি আফটার এক্সপ্লোশন মাইনাস দি কাইনেটিক এনার্জি বিফোর এক্সপ্লোশন যদি করতে হয় তাহলে হাফ ইন্টু এমটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু অ্যান্ড ভিটা হচ্ছে আমাদের কাছে এখানে ইউ। তাহলে দিস ইজ ইকুয়ালস টু হাফটা কমন চলে গেল, আর হাফটা যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকছে কত, এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম টু ইউ টু স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু। এগুলো V1 V2। ও মাইনাস এম ওয়ান এম টু ইউ স্কোয়ার। এবার এখান থেকে আমরা ভ্যালুটা নিয়ে বসাবো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই ভ্যালুটা নিয়ে বসাবো। তো ইউ এর ভ্যালুটা যদি বলি তাহলে সেটা কত হচ্ছে, ইউ এর ভ্যালুটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। ওকে, তার মানে হাফ অফ, বা আমরা অ্যাকচুয়ালি হাফ এতবার না লিখে টুটাকে ওদিকেই পাঠিয়ে দিই, তাহলে পড়ে থাকছে টু ই ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস এম টু ভি টু স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু থাকলো এম ওয়ান প্লাস এম টু and u square means m1 v1 plus m2 v2 divided by m1 plus m2 divided by m1 plus m2 তার square using 1। তাহলে this equal to, এবার এটাকে পুরো ব্রেক করতে হবে, তো m1 v1 square plus m2 v2 square মাইনাস এখান থেকে একটাই পড়ে থাকবে নিচে, তাও m1 v1 plus m2 v2 এটা স্কোয়ার divided by m1 plus m2 and that is equals to, তাহলে m1 plus m2 যদি কমন নিয়ে নিই তাহলে 1/m1 plus m2 পড়ে থাকছে কত, পুরো থরলি গুণ করলেই এবং ব্রেক করে দিলে আমরা পেয়ে যাব। তো কত হচ্ছে, m1 v1 স্কোয়ারের সঙ্গে এটা গুণ হবে, তার মানে m1 স্কোয়ার v1 স্কোয়ার প্লাস m1 m2 v1 স্কোয়ার প্লাস m1 m2 v2 স্কোয়ার প্লাস প্লাস m2 স্কোয়ার v2 স্কোয়ার, এবং এটাকে স্কোয়ারটাকে ব্রেক করতে হবে, মাইনাস m1 স্কোয়ার v1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার v2 স্কোয়ার মাইনাস 2m1 m2 v1 v2। কিছু কাটলে কেটে দিতে হবে, এটা এবং এটা কেটে যাবে। তাহলে কেটে গিয়ে যেটা পড়ে থাকছে m1 m2 ওভারঅল কমন চলে যাচ্ছে, যেটা প্রমাণ করতে দিই সেটা কিন্তু আমাদের অনেকটা চলে এসছে, এবং এটা কমন চলে যাওয়ার পর পড়ে থাকছে হচ্ছে এখান থেকে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1 v2 পড়ে থাকছে। তার মানে v1 মাইনাস v2 হোল স্কোয়ার পড়ে থাকছে,
v1 minus v2 হোল স্কোয়ার পড়ে থাকছে, তাহলে দিস ইমপ্লাইজ আমরা পেয়ে যাচ্ছি v1 minus v2 হোল স্কোয়ার is equals to 2e into m1 plus m2 ডিভাইডেড বাই m1 m2 চলে আসছে। আমাদের কি বার করতে বলেছে, আমাদের এখানে করতে বলেছে হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড তার মানে v1 minus v2 হতে পারে, v2 minus v1 হতে পারে, এরকম একটা রিলেটিভ স্পিড বার করতে বলেছে। কে বেশি কে কম সেটা তো আমরা m1 m2 বড় না ছোট তাও জানি না, আর ভেলোসিটিও কার বেশি হবে সেটা আমরা বলতে পারছি না এখানে। তো রিলেটিভ স্পিড যদি বলতেই হয় তো আমাকে আইদার মডিউলাস অফ এরকম ভাবে লিখতে হবে, অথবা v1 ডিফারেন্স v2 করে লিখতে হবে কিছু একটা। তাছাড়া উপায় নেই, বিকজ আমরা কে বড় কে ছোট জানি না, একটা রিলেটিভ ভেলোসিটি বলছি। জাস্ট ডিফারেন্সটা বার করে দিচ্ছি আমি এখানে, 2e ইন্টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m2। তাহলে লাস্টে লিখে দিই দিস ইজ দি রিকোয়ার্ড ভেলোসিটি, দিস ইজ দি রিকোয়ার্ড রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, নেক্সট প্রবলেম। এটাও ইয়ারে এসেছিল একটা কোয়েশ্চেন, ঘোষ চক্রবর্তী বই থেকেই নেওয়া। ইয়ারে যা কোয়েশ্চেন আসে মোটামুটি ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজ থেকেই আসে। হ্যাঁ, হুম, বলছি ওই রিলেটিভ স্পিড মানে ওই দুটো স্পিডের ডিফারেন্সটা দেখাতে হবে। হ্যাঁ, দুটো স্পিডের যে ডিফারেন্স সেটাই হচ্ছে রিলেটিভ স্পিড, একজনের রেসপেক্টে আরেকজনের। ওকে, আচ্ছা শুরু করা যাক এটা। এই অঙ্কটা আমরা আগের কনসেপ্টেই মানে আগের অঙ্কের কনসেপ্টেই হয়ে যাবে। এখানে যে প্রবলেমটা দিয়েছে সেটা বলেছে এ গান অফ মাস এম ফায়ার্স এ শেল অফ মাস এম হরাইজন্টাল and the energy of explosion, আবারও সেই এক্সপ্লোশনের এনার্জির কথা বলছে, is such as would be sufficient to project the shell vertically to a height h, মানে শেলটাকে এম এইচ উচ্চতায় পৌঁছানোর জন্য সাফিসিয়েন্ট যে এক্সপ্লোশনটা হবে তার জন্য যে এনার্জিটা তৈরি হচ্ছে সেই এনার্জিটা কি করছে না, শেলটাকে আমাদের এইচ উচ্চতায় পৌঁছে দিতে পারছে। অর্থাৎ শেলটাকে এইচ উচ্চতায় পৌঁছাচ্ছে মানে যদি এক্সপ্লোশনের জন্য এনার্জিটা ই হয় সেই ইটা কিন্তু সেই ইটা দিয়ে আবার কি হচ্ছে শেলটা এইচ উচ্চতায় উঠছে, অর্থাৎ এইচ উচ্চতায় ওঠার জন্য তার যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত, সেটা হচ্ছে mgh। ঠিক আছে, সেটা হচ্ছে mgh। এটা একদম বেসিক ফর্মুলা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির। mgh কোন একটা বস্তুকে যদি এইচ উচ্চতায় তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার যে পোটেনশিয়াল এনার্জিটা হবে সেটা mgh, এবং ভি ভেলোসিটি নিয়ে চললে সেক্ষেত্রে তার হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি। একদম ক্লাস 9-10 থেকে ফিজিক্যাল সায়েন্স আমরা এগুলো পড়েছি। ঠিক আছে, এর জন্য 11-12 ফিজিক্স দরকার নেই বা অনার্স এর ক্ষেত্রেও দরকার নেই। mgh এবং হাফ এম ভি স্কোয়ার এটা ক্লাস 9-10 থেকেই থাকে। তো be sufficient to project the shell vertically to a height h, show that the recoil velocity of the gun is this। ঠিক আছে, এরকম টাইপের একটা কিছু বলছে। এখানে ছবি টবি অত আঁকার দরকার নেই, নর্মাল লিখছি। লেট v1 and v2 দুইজনের ভেলোসিটির কথা এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে গান এবং আরেকটা হচ্ছে শেল। আমি একজনের ভেলোসিটি v1 ধরছি আর একজনের ভেলোসিটি আমি v2 ধরছি। তাহলে লেট v1 and v2, let v1 and v2 with the velocities of with the velocities of gun and
shell respectively. Respectively after the explosion. Well, mass of the gun is m and mass of the shell is small f. ওকে, তো লিখে নিতে পারি এখানে মাস অফ দি গান, যা যা ইনফরমেশন দিয়েছে কোয়েশ্চেনে। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলে মানে বুঝিয়ে দিন না। হুম, and mass of the shell, এক সেকেন্ড, equals to small m. এখানে বলেছে গান অফ মাস এম ফায়ার্স এ শেল অফ মাস স্মল এম হরিজন্টালি। ঠিক আছে, একটা বন্দুক থেকে একটা শেল এখানে বেরোচ্ছে, যেটা বন্দুকের যে মাসটা সেটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং একটা শেলের যে মাসটা সেটা হচ্ছে স্মল এম। এবং এর জন্য যে এনার্জিটা মানে এক্সপ্লোশনের জন্য যে এনার্জিটা হচ্ছে, ঠিক আছে, এই বন্দুক থেকে যে শেলটা বেরোচ্ছে, তো তার জন্য যে এক্সপ্লোশন, সেই এক্সপ্লোশনের এনার্জিটা কত? এনার্জিটা আমাদের বলেছে শেলটাকে এইচ উচ্চতায় পৌঁছানোর জন্য যথেষ্ট, সাফিসিয়েন্ট টু প্রজেক্ট দি শেল ভার্টিক্যালি টু এ হাইট এইচ। ঠিক আছে, একটা বন্দুক রয়েছে, সেখান থেকে শেলটা কোথায় পৌঁছাচ্ছে? বন্দুক থেকে শেলটা পৌঁছাচ্ছে হচ্ছে এইচ উচ্চতায়। যে এনার্জি তৈরি হয়েছিল সেই এনার্জি নিয়েই এইচ উচ্চতায় পৌঁছে যাচ্ছে। তার মানে এইচ উচ্চতায় পৌঁছানো মানে তার পোটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে, তার মধ্যে একটা এমজিএইচ। তাহলে ই ইজ ইকুয়ালস টু এমজিএইচ। তো তার জন্য বলছে show that the recoil velocity of the gun is this. তার মানে এখানে ভেলোসিটি বার করতে হবে কার? গানের ভেলোসিটি বার করতে হবে, অর্থাৎ v1 টা বার করতে হবে আফটার এক্সপ্লোশন। আফটার এক্সপ্লোশন দি ভেলোসিটি অফ দি গান দ্যাট ইজ v1, সেটা আমাদের এখানে ডিটারমাইন করতে হবে, এবং যার ভ্যালুটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম টাইপের পাচ্ছি। তাহলে দেয়ার ফোর by the principle of conservation therefore by the principle of conservation of linear momentum, প্রিন্সিপাল অফ কনজারভেশন মোমেন্টাম, আমরা এখান থেকে কি বলতে পারছি? এই যে মাস অফ দি গান মানে এটা শুধুই গানের মাস, এবং স্মল এমটা হচ্ছে শুধুই শেলের মাস। তাতে কোনো অসুবিধা হবে না, এটা ধরেই করতে হবে। ঠিক আছে, কারণ টোটালটা আমাদের আলটিমেটলি ক্যাপিটাল এম প্লাস স্মল এম কিন্তু কোনো কাজে লাগবে না। ঠিক আছে, সেই পোর্শনটা জিরোই হয়ে যাবে, বিকজ ইনিশিয়ালি তারা রেস্টে ছিল, তার সঙ্গে জিরোই গুণ হবে, অর্থাৎ তারা থাকবেই না থ্রু আউট দি ক্যালকুলেশন। ঠিক আছে, ঠিকই আছে। তাহলে ক্যাপিটাল এম প্রাথমিকভাবে যেটা ছিল, যেহেতু মোমেন্টামটা মানে তাদের কোনো ভেলোসিটি ছিল না ইনিশিয়ালি, তো ভেলোসিটিটা জিরো। দিস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এবার ঠিক আছে, এম ভি ওয়ান প্লাস স্মল এম ভি টু। তাহলে পুরো আগের অঙ্কের কনসেপ্টে চলে আসছে। দিস ইমপ্লাইজ, এটা তো জিরো হয়ে গেল, ক্যাপিটাল এম ভি ওয়ান প্লাস স্মল এম ভি টু। দিস ইজ আওয়ার ইকুয়েশন ওয়ান। পুরো আগের মতো এবার তার মানে হয়ে যাবে। নাও এবার একটা এক্সপ্লোশনের জন্য একটা এনার্জি তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, অ্যাজ দি শেল reaches the height small h, reaches the height small h by the explosion, by the explosion, the potential energy, the potential energy the potential energy, potential energyটা কত হবে? mgh
and potential energy is mgh, and kinetic energy of the shell at height h equals to 0. ঠিক আছে, এটা না লিখলেও হতো, শুধু পোটেনশিয়াল কথা বললেই হতো, কারণ উপরে গিয়ে তো সে স্থির হয়ে গেছে। অত অব্দি পৌঁছেছে মানে তার গতি ওখানেই শেষ। তার মানে সে ভেলোসিটি 0 হয়ে গেছে ওখানে পৌঁছে। অর্থাৎ কাইনেটিক এনার্জিটা 0ই হয়ে যাবে, কারণ হাফ এম ভি স্কোয়ার ভিটাই 0 হয়ে গেছে ওখানে, তার হাফ এম ভি স্কোয়ার 0। তাহলে এবার আমরা এখান থেকে কি বলতে পারছি, এবার এক্সপ্লোশনের জন্য যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটাই তার মানে এমজিএইচ, কারণ সেই এনার্জিটাই এমজিএইচ উচ্চতায় এইচ উচ্চতায় পৌঁছাচ্ছে শেলটাকে। অর্থাৎ তার মধ্যে একটা এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি তৈরি করছে, সেই এক্সপ্লোশনের দরুন যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটাই। তাহলে এখানে লিখি since the gun and shell স্যার এটা তো হরাইজন্টালি ফায়ার করা হয়েছে, তাহলে ভার্টিক্যালি কি করে উঠছে? আবার হরাইজন্টালি লেখা আছে, of mass same horizontally and energy explosion such that, কথায় অনেক সময় ভুলভাল থাকে, ঠিক আছে, কথাতে অনেক সময় ভুলভাল থাকে, এটা ভার্টিক্যালি ধর করা হয়েছে, অনেক সময় ভুলভাল কথা লিখে রাখে। হয় হরাইজন্টালি, হরাইজন্টালি এখানে হবে না, এটা ভার্টিক্যালি করতে হবে। এখানে কি এটাও হতে পারে যে হরাইজন্টালি ফায়ার করা হয়েছে, কিন্তু বলতে চেয়েছে এইচ উচ্চতায় উঠতে যতটা এনার্জি লাগতো তার সাথে এটা ইকুয়াল হবে জাস্ট, কিন্তু ওটা এইচ উচ্চতায় উঠছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা বলতে পারিস, সেটা হতে পারে, যে যেটা বলতে চাইছে যে যে এনার্জিটা তৈরি হয়েছে সেই এনার্জিটা এই উচ্চতায় পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল, সেটা অরিজিনালি পৌঁছাচ্ছে না, এই কথাটা বলা যেতে পারে। ঠিক আছে। স্যার কিন্তু ভার্টিক্যালি ওয়ার্ডটা ইউজ করলে তখনই তো আমি ওই পোটেনশিয়াল এনার্জির ব্যাপারটা আনবো, নাকি অল টাইমই আসবে পোটেনশিয়াল এনার্জি? না না, এইটার সঙ্গে হরাইজন্টালির কথা ভাববি না, হরাইজন্টালিটা আলটিমেটলি কোনো কাজেই লাগছে না এখানে। হরাইজন্টালি কথাটা আলটিমেটলি কোনো কাজে অঙ্কটাতে লাগছে না, লাগছে ভার্টিক্যালি কথাটাই। ঠিক আছে, লাগছে কিন্তু ভার্টিক্যাল কথাটাই লাগছে। হরাইজন্টালি বলছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে যে ভার্টিক্যালি যদি ছোড়া হতো এই উচ্চতায় পৌঁছাতে, তার যে এনার্জিটা তৈরি হতো সেই এনার্জিটা এখানে তৈরি হচ্ছে, সেই এনার্জিটা এখানে এক্সপ্লোর করছে। তো যাই হোক, লেখ এবার, সিন্স দি গান অ্যান্ড শেল ইনিশিয়ালি at rest, the kinetic energy, the kinetic energy generated, the kinetic energy generated by the explosion equals to, জেনারেটেড বাই দি এক্সপ্লোশন ইকুয়ালস টু কত হবে, প্রাথমিকভাবে সেটা জিরোতে ছিল এবং পরে সেটা হয়েছে হচ্ছে হাফ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ ইন্টু স্মল এম ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস কত হবে, 0 হবে। কারণ যদি আমি ইয়েটাও বলি, রেস্টে যেহেতু ছিল তাহলে সেটা হয়ে যাবে এরকম টাইপের দেখতে। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল এম, হাফ যদি কমনও নিই, এম ভি ওয়ান স্কোয়ার প্লাস স্মল এম ভি টু স্কোয়ার, এবং অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম আমাদের কি বলছে না, এমজিএইচ আর এটা সমান হবে, এমজিএইচ আর এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা জেনারেটেড কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে সেটা কিন্তু সেম হবে। তাহলে দেয়ার ফোর অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং
to the given problem, half into mv1 square plus small mv2 square equals to mgh, কারণ এখানে এই স্মল এমটা আসছে বিকজ শেলটা উপরে উঠছে, গানটা উঠছে না নিশ্চয়ই, তাই স্মল mgh। ঠিক আছে, এই অ্যাকর্ডিং টু দ্য প্রবলেমের এই জায়গাটা আরেকবার বলুন। ওই তো এখানে মানে বলেছে যে কাইনেটিক এনার্জিটা জেনারেট করছে, সেই জেনারেট করা কাইনেটিক এনার্জিটা দিয়ে পার্টিকেলটা বা শেলটা এইচ উচ্চতায় উঠছে, অর্থাৎ এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি সে লাভ করছে। এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে তৈরি হচ্ছে এইটার জন্য। তাহলে এটা আর এটা সমান, তাহলে mv1 স্কোয়ার প্লাস স্মল mv2 স্কোয়ার equals to 2 mgh, 2 into mgh, and this implies, এবার আমাদের এই এক নম্বর যে ইকুয়েশনটা করেছি সেটা ইউজ করে আমাদের v1টা বার করতে হবে, তাহলে v2টাকে রিপ্লেস করতে হবে, v2টাকে এলিমিনেট করতে হবে। তাহলে ফ্রম 1 mv2 ইকুয়ালস টু মাইনাস mv1। ঠিক আছে, তাহলে এখানে mv1 স্কোয়ারটা রেখে দিই, কারণ গানের ভেলোসিটিটা চাইছে এটা স্মল m থাকুক, আর v2 মানে কত, মাইনাস ক্যাপিটাল M v1 ডিভাইডেড বাই স্মল m, তার আবার স্কোয়ার, ইউজিং 1। এবার এখান থেকে v1টা বার করলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। v1 স্কোয়ার যদি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছে ক্যাপিটাল M প্লাস ক্যাপিটাল M স্কোয়ার বাই স্মল m equals to 2 mgh, and this implies v1 স্কোয়ার ইন্টু কত আসছে ক্যাপিটাল M যদি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে স্মল m প্লাস ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m, তো এদিক ওদিক করে রুট করে দিলেই চলে আসছে। 2 mgh, এই এমটা এখানে যাবে, রুটটার কথা পরে ভাবি, রুটটা পরে, এম আর এম গুণ হয়ে এম স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে চলে আসছে ক্যাপিটাল M ইন্টু স্মল m প্লাস ক্যাপিটাল M। ঠিক আছে, this is the required velocity, this is the required velocity, রিকোয়ার্ড ভেলোসিটি মানে এখানে যেটা বলছে রিকোয়েল ভেলোসিটি বলছে, সেটাও ইউজ করতে পারি, রিকোয়েল ভেলোসিটি অফ দি গান। ঠিক আছে, কোয়েশ্চেনটা একবার দেখান। আচ্ছা, প্রিন্সিপাল অফ এনার্জি। আজকে যে প্রবলেমটা আমি করব সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ডিং অন দি প্রিন্সিপাল অফ এনার্জি। এবার প্রিন্সিপাল অফ এনার্জি জিনিসটা কি সেটা আমি এখানে একটু লিখে দিই। প্রিন্সিপাল এনার্জি আর কিছুই না, আমাদের যে কাইনেটিক এনার্জিটা রয়েছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে, সেটা ওয়ার্ক ডানের সঙ্গে সমান হয়। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দি ওয়ার্ক ডান বাই দি ফোর্স। ঠিক আছে, প্রিন্সিপাল অফ কাইনেটিক এনার্জি ইজ নাথিং বাট দি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি is equal to the amount of work done
by the force. Change in kinetic energy is equal to the amount of work done by the force. এটাই হচ্ছে আমাদের কাছে প্রিন্সিপাল অফ এনার্জির যে স্টেটমেন্ট সেটা। ঠিক আছে, প্রিন্সিপাল অফ এনার্জির যে স্টেটমেন্ট সেটা হচ্ছে এরকম। হয়েছে। তো এই প্রিন্সিপাল অফ এনার্জির উপর ডিপেন্ড করে আমরা এখানে একটা যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন যে অঙ্কটা করছি সেটা কিন্তু ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর এনার্জির উপর, কিংবা তার সাথে থাকছে হচ্ছে সেন্টার অফ মাসের কিছুটা কনসেপ্ট, সবকিছু মিলিয়ে এই প্রবলেমটা রয়েছে। ঠিক আছে, এই প্রবলেমটাতে এটা আমি থেকে নিয়েছি, যেহেতু ইয়ারের কোয়েশ্চেন থেকে নিয়েছি, যেহেতু একটু ভুল আছে, এটা 2L হবে, 2A লিখেছিল। যাই হোক, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বহুবার পরীক্ষাতে এসছে, মানে প্রায় 1 বছর অন্তর অন্তর এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়। তো এটা এতটাই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখানে, কিন্তু এটার কিন্তু কনসেপ্টটা তুলনামূলক অন্যরকম, বা একটু সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটির যে কনসেপ্ট সেই অনুযায়ী আসতে হবে এখানে। ঠিক আছে, আমি করছি এক এক করে, যেভাবে করছি পরীক্ষার ঠিক সেভাবে করলেই হবে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মেরে রাখছি। A uniform chain of length 12, a uniform chain of length 12, একটা চেন রয়েছে যার লেন্থটা হচ্ছে 12, is hung over a smooth peg, or so that the length of it on the two sides are L minus C and L plus C. তার মানে আমি যদি ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন দুটো আলাদা করে ইন্ডিকেট করি, ইনিশিয়ালি যে একটা পুলি রয়েছে এবং দুদিকে তার চেন রয়েছে, একটা চেনের টোটাল লেন্থটা হচ্ছে 12, তার মানে এরকম একটা এখানে পুলি রয়েছে, এবং তার দুদিক থেকে দুটো চেন ঝুলছে, মানে একটাই চেন অ্যাকচুয়ালি, চেনটা একটাই, এটা হচ্ছে এরকম। এবং একটা হচ্ছে এরকম, এবং এখানেও তাই। এবার যে কোনো একদিকে সেটা লেন্থটা বৃদ্ধি পেতে থাকছে, এবং একদিক থেকে ক্রমশ পড়ে যাচ্ছে। তাহলে এবার যদি আমি লেন্থ গুলোকে এখানে এখানে আঁকি, প্রথমত টোটাল লেন্থটা ছিল হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে পুলিটা রয়েছে বা এটা পেগটা রয়েছে, এটাকে বলছে পেগ, যার উপর দিয়ে চেনটা মানে হ্যাং ওভার রয়েছে, সেটাই হচ্ছে পেগটা। প্রাথমিকভাবে এখানে ছিল হচ্ছে L মাইনাস সি, অ্যান্ড এদিকটা লেন্থটা ছিল হচ্ছে L প্লাস সি। আমি এখন ধরছি যে সেটা L মাইনাস সি এক্স পরিমাণ এখান থেকে আরো উপরে উঠে গেছে, এবং এখান থেকে যে উপরে উঠছে টোটাল লেন্থটা যেহেতু ফিক্সড, সেই লেন্থটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে, এই যে L প্লাস সি ছিল তার সাথে কিন্তু এক্সটা যেহেতু এখানে উপরে উঠে গেছে, এখানে অ্যাড হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আফটার এবং বিফোর দি পজিশন, সেটা হচ্ছে এরকম ইনিশিয়াল পজিশন, এবং ফাইনাল পজিশন সেটা হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি ফাইনাল পজিশন আমি বলছি ঠিকই, কিন্তু ফাইনাল পজিশন এখানে কোয়েশ্চেন অনুযায়ী যেটা চাইছে সেটা হচ্ছে পুরো চেনটাই এখানে পড়ে যাবে, এক সাইডে চলে আসবে, মানে এক সাইড পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। তো সেটা হওয়ার জন্য যে টাইমটা লাগছে সেটা চাইছে, কিন্তু সেরকম ভাবে আঁকলে আমরা জিনিসটাকে বোঝাতে পারবো না ইকুয়েশন গুলোকে। মোশন ইজ অ্যালাউড টু এনশিউ, ইউজ প্রিন্সিপাল অফ এনার্জি to show that the chain leaves the peg after a time root over L by G into log E
এরকম টাইপের অফ লেন্থ 12। তো আমরা পুরো সিস্টেমটার ছবিটা আঁকা হয়ে গেছে, এবার সেই ছবিটা অনুযায়ী আমরা অঙ্কটাকে স্টার্ট করি। ছবিটা এঁকেছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে লিখ ইনিশিয়ালি the portion of the chain of the chain L plus C is one side and L minus C on the other side. On the other side. Of the pulley. ওকে, লেট এবার প্রতি একক দৈর্ঘ্যের যে ভরটা, যে পার ইউনিট লেন্থ যে মাসটা চেনের, সেটা আমি এম ধরে নিচ্ছি। ঠিক আছে, সেটা আমি এম ধরে নিচ্ছি। অনেক জায়গায় বা কোনো বইতে টোটালটাকেই, চেনের টোটাল লেন্থটাকে, টোটাল লেন্থের জন্য যে ভরটা সেটাকে এম ধরে, তাহলে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে, ক্যালকুলেশনে প্রবলেম হবে। প্রবলেম কিছুই না, একটু ডিভাইড করতে হবে তাহলে এল দিয়ে, আবার 12 দিয়ে। তার থেকে আমরা পার ইউনিট লেন্থ যদি এম ধরে নিই, মানে একক যে লেন্থ, সেই একক লেন্থে যদি ইউনিট লেন্থের ভরটা, যদি মাসটা যদি এম হয়, দেন টোটাল লেন্থটা বার করতে গেলে আমরা গুণ করলেই হয়ে যাবে। ভাগ করার থেকে নিশ্চয়ই গুণ করাটাই সুবিধাজনক হবে। তো লেট স্মল এম বি দি মাস of of the chain of the chain of the chain per unit length and x with the displacement of every point। ঠিক আছে, নিশ্চয়ই একটা পয়েন্ট সরে যাচ্ছে না, পুরো গোটা চেনের পোর্শনটা সরছে, অর্থাৎ চেনের মধ্যে থাকা প্রতি কটা পয়েন্ট সরছে। ডিসপ্লেসমেন্ট অফ এভরি পয়েন্ট অফ দি চেন at time t, then the two portions of the chain একদিকে ইনিশিয়ালি ছিল হচ্ছে এল মাইনাস সি এল প্লাস সি, তাহলে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের পর সেটা এদিকটা এক্স পরিমাণ উপরে উঠে গেল, অর্থাৎ এল মাইনাস সি মাইনাস এক্স, and the other side is L plus C plus X, L plus C plus X। অবভিয়াসলি এদিকটাতেই পড়বে, কারণ আগে থেকে এটা L plus C হয়েছিল, অর্থাৎ তার মাসটা বেশি ছিল। আর টোটাল ওয়েটের দরুন যদি ডিসপ্লেসমেন্টটা হয়, তাহলে যেদিকে ওয়েট বেশি আছে সেদিকেই সরে যাবে নিশ্চয়ই, যেদিকে কম আছে সেদিকে পড়বে না, যদি না সেখানে কোনো একটা ফোর্স দিয়ে সেটাকে টেনে নেওয়া হয় চেনটাকে। যেখানে কম লেন্থ আছে সেদিক থেকে যদি চেন মানে টানা হয়, তো সেক্ষেত্রে ওদিকে চলে আসবে। আদারওয়াইজ যদি আমরা ফ্রিলি সেটাকে মুভ করতে দিই ডিউ টু দেয়ার ওয়েট, তো যেদিকে ওয়েট বেশি আছে, যেদিকে লেন্থ বেশি আছে, সেদিকেই আরো এগিয়ে যাবে, তাই তো? তো সেই হিসাবে আমরা মাইনাস এক্সটা এদিকে নিলাম, যেদিকে কম ছিল সেখানে আরো কমলো, আর যেখানে বেশি ছিল সেখানে আরো বাড়লো।
then two portions of the chain are একটা হচ্ছে L minus C minus X and other portion will be L plus C তো ছিলই আরো plus X অ্যাড হলো, ঠিক আছে, রেসপেক্টিভলি। in two side. Let x bar be the depth of center of mass, depth of the center of mass, যেটাকে ভর কেন্দ্র বলা হতো। যেমন লেন্থটা যেমন এল প্লাস সি প্লাস এক্স একদিকে লেন্থ, তার ভর কেন্দ্র থাকবে হচ্ছে একদম ডিভাইডেড বাই টু তে, তার মিডিল পজিশনে। এটার ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস থাকবে একদম মিডিল পজিশনে, এরকম একটা ব্যাপার। Let x bar be the depth of the center of mass of the system বা of the chain, চেনটাই এখানে সিস্টেম, হিসাব লিখছে অফ দি চেন, এবং পুরো মেজার করা হচ্ছে সেটা হচ্ছে পুলির পেগটা থেকে, অর্থাৎ বিলো দি পেগ ইন টাইম। আমি আগেই বলেছিলাম স্বাভাবিক যে অঙ্কগুলো আমরা করি তার থেকে একটু আলাদা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা, এটা পরীক্ষায় খুব আসে, তাই করিয়ে দিচ্ছে, একদম প্র্যাকটিস করে যাবি। লেট x bar be the depth of center of mass of the chain below the peg in time t. স্যার Therefore এই লাইনটা কি হলো বুঝতে পারলাম না। এই লাইনটা হচ্ছে এই টোটাল যে সিস্টেমটা তার সেন্টার অফ মাসটা কোথায় রয়েছে, ঠিক আছে। এই যে পেগটা, এই পেগের নিচে কতটা ডেপথে সেন্টার অফ মাসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে এক্স বার। সেটা এল হবে তো তাহলে? না, এল কি করে হবে, এল কি করে হবে, টোটাল এল চেইনটা যেহেতু 12 আছে। তার অর্ধেক সব। অ্যাকচুয়ালি এখানে যেহেতু সিমেট্রিক সিস্টেমটা নয়, তো সেক্ষেত্রে টুয়েলভ এরকম ভাবে হবে না, সেটা বার করার একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমি এখানে বলছি। ইউনিফর্ম চেন বলে দিয়েছে তো। ইউনিফর্ম চেন বললেও এখানে আমাদের এদিকে একটা পোর্শন চলে গেছে, এদিকে একটা পোর্শন গেছে, তো টোটাল সিস্টেমটার একটা সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি যাই বলি না কেন, যেটা হোক, সেটা বার করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে আমার এদিকটা আলাদা করে করতে হবে, এদিকটা আলাদা করে করতে হবে, করে তাদের অ্যাভারেজ নিতে হবে, করে তাদের কি করতে হবে, তাদের অ্যাভারেজ নিয়ে নিতে হবে। সেই অ্যাভারেজটাই হবে হচ্ছে এখানে টোটাল সিস্টেমটার সেন্টার অফ মাস বার করার যে নিয়ম, সেটা আমি এখানে আরেকবার বলে রাখছি। সেটা হচ্ছে একটা সিস্টেম ধরলাম দুটো বডির কানেকশনে তৈরি, ঠিক আছে। একজনের ভর হচ্ছে m1 এবং তার সেন্টার অফ মাসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে, সেটা হচ্ছে x1, এবং আরেকটা হচ্ছে m2 x2, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই m1 প্লাস m2 যদি করি, তবে গিয়ে আমি টোটাল সিস্টেমের সেন্টার অফ মাস পাবো, পাওয়া যাবে। এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, ডাইরেক্ট এরকম ভাবে এল বলে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ এটা একটা সিস্টেম, একটা ইয়েতে রয়েছে। যদি নর্মাল আমার এরকম একটা 12 লেন্থের একটা চেন ঝুলতো এখানে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি এল লেন্থেই তার সেন্টার অফ মাস থাকতো, কিন্তু ব্যাপারটা তো নিশ্চয়ই অতটা সোজা এখানে নয়। এরকম একটা পুলি রয়েছে, তার উপর দিয়ে ইয়ে করা আছে, দুদিকে রয়েছে চেনটা, তো এরকম কম্বিনেশন আমাদের বার করতে হবে, ঠিক আছে। এটাও 11-এর ওই ফিজিক্সের ছিল, ফিজিক্স বইতে এরকম টাইপের ছিল যে কম্বিনেশনটা এরকম, মানে অ্যাকচুয়ালি ওটা অ্যারিথমেটিক মিন টাইপের, স্ট্যাটিস্টিক্সের ভাষা ওটা আমাদের কাছে একটা ওয়েটেড মিনের মতো নিতে হচ্ছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে।
এমটা এখানে ফ্রিকোয়েন্সির মতো কাজ করছে মাসগুলো। আচ্ছা, let x bar be the depth of the center of mass of the chain below the peg in time t. Therefore x bar is equals to, এইবার আমাকে এখানটা ভালো করে দেখবি, যা লিখছি সেটা একদম ভালো করে বুঝতে হবে। ফার্স্ট টাইম বলেছি একদিকের চেন, ধর এই দিকের চেনটা যদি বলি, এই ছবিটা বলি, এটা প্রাথমিক ছবি। এই দিকের চেনের মাস কত আমাকে বল, এদিকের চেনের মাস কত আমাকে বল। এদিকের চেনটার লেন্থ যদি এটা হয় তাহলে তার মাস কত, এদিকের চেনে কতটা মাস রয়েছে আমাকে বল। m m into length. into minus কারণ ইউনিট লেন্থে ভরটা হচ্ছে এম, তাহলে এত লেন্থে ভর কত হবে, মাস কত হবে, এম ইন্টু এল মাইনাস সি মাইনাস এক্স। রেসপন্স কর, নিজেরাই পুরো ইকুয়েশনটা তৈরি করতে পারবি। এম ইন্টু এল মাইনাস সি মাইনাস এক্স ইন্টু, এইবার এই লেন্থে মানে এই লেন্থটার জন্য বা এই পোর্শনটার জন্য সেন্টার অফ মাস কোন পজিশনে আছে, সেন্টার অফ মাস কোন পজিশনে আছে, এদিকটার লেন্থটা হচ্ছে এল মাইনাস সি মাইনাস এক্স, সেন্টার অফ মাস ওইটা ওটা বাই বাই 2 টু, এক্স্যাক্টলি ওটা বাই 2 প্লাস, এবার সেকেন্ড পার্টটার জন্য, সেকেন্ড পার্টটার জন্য বুঝতেই পারছিস যা লিখেছি সেগুলো এল প্লাস সি প্লাস এক্স দিয়ে হয়ে যাবে। এইবার একটা জিনিস তোরা বল আমাকে, যে নিচের মাসটা কত হবে, তোরা ডাইরেক্টও বলতে পারিস, আবার যে ফর্মুলা আমি ওখানে দেখালাম m1 প্লাস m2 সেই হিসাবে বলতে পারিস। তো নিচের মাসটা কত হবে, এটা প্লাস এটা, কিন্তু m আলটিমেটলি এটা প্লাস, into হ্যাঁ এটা m ইন্টু 12ই হয়ে যাবে, কারণ টোটাল যে লেন্থটা, সেটার যে টোটাল মাসটা সেটাই তো নিচে বসবে অ্যাকচুয়ালি আলটিমেটলি। আমি যদি এটা প্লাস এটা করে করি তাতেও যা বেরোবে সি আর এক্স কেটে গিয়ে, আবার যদি টোটাল লেন্থটা যেহেতু 12, তার টোটাল মাসটা নিচে বসলে এম ইন্টু 12, সেটাও করতে পারি, কিন্তু আমি বোঝার সুবিধার্থে ভেঙেই করছি। ঠিক আছে, এটা বুঝে গেলি মানে এরপরে আর কোনো অঙ্কের মধ্যে এমন কিচ্ছু নেই, এরপর অঙ্কতে আচ্ছা আর স্যার, কিচ্ছু নেই। এক্স বার কি ফর্মুলা ইউজ করে করলেন? ওই উপরে ইয়েলো কালারের যেটা লিখেছিলেন ওটা? এক্স বার মানে হচ্ছে এটা, n সংখ্যক পার্টিকেলের জন্য। ঠিক আছে, তার মানে এক্স বার ইজ মিন, কে ইন্ডিকেট করছে, ওয়েটেড মিন, যেখানে ওয়েট গুলো হচ্ছে এমআই। স্ট্যাটিস্টিক্স যেগুলোকে ওয়েটেড মিন বলা হয়। ঠিক আছে, এফ আই এক্স আই, এমআই দিয়ে লেখা হয় না, সেখানে লেখা হচ্ছে এফ আই এক্স আই, এরকম ভাবে লেখা হবে, ডিভাইডেড বাই এফ আই সামেশন। ওকে, স্যার ওই মাল্টিপ্লিকেশনটা কেন করেছেন, এবার সেন্টার অফ মাসটা সেটা বললেন, আরেকবার বোঝাবেন? মাল্টিপ্লিকেশন বলতে এখানে ফর্মুলাটা হচ্ছে, যদি যতগুলো পার্টিকেল রয়েছে, ঠিক আছে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এই পার্টিকেলটা নিয়ে একটা সিস্টেম রয়েছে। ঠিক আছে, এই পার্টিকেলটার একটা সিস্টেম আছে। তো এই যে সিস্টেমটা, এটার ভরটা যদি m1 হয়, এটার যদি m2 হয়, এটা যদি m3 হয়, এটা যদি m4 হয়, এবং তারা যদি এরকম একটা কোনো এক্স ওয়াই প্লেনে রয়েছে বা এক্স ওয়াই জেড স্পেসে রয়েছে, অরিজিন থেকে বা যে রেফারেন্স পয়েন্ট আমাদের বলা থাকবে সেই রেফারেন্স পয়েন্ট থেকে তাদের সেন্টার অফ মাসের যে কোঅর্ডিনেট গুলো সেগুলো যদি x1 x2 x3 x4 হয়, ঠিক আছে, x1 x2 x3 x4 এরকম টাইপের হয়, তাহলে সেটা আমাদের কাছে হয়ে যাবে m1 x1 প্লাস m2 x2, এটা ফর্মুলা। ঠিক আছে, প্লাস m4 x4, টোটাল করতে হবে, করার পর টোটাল মাস দিয়ে ভাগ করে দিলে, যদি আমরা ভাগ করে দিই, দেন আমরা এই টোটাল সিস্টেমটার যে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরটা পেয়ে যাবো, মানে পজিশনটা পেয়ে যাবো। ঠিক আছে, এই চারটে পার্টিকেল নিয়ে যে সেন্টারটা,
মানে সেন্টার অফ মাসটা যেটা হবে ধরলাম মাঝখানে হবে বা যেখানে হোক না কেন সেটা যদি এক্স বার হয় সেই এক্স বারটা আমরা পেয়ে যাবো হচ্ছে এই নিয়মে। স্যার টোটাল মাসটা আর একবার মাল্টিপ্লাই করেছেন না, এল প্লাস সি প্লাস এক্স বাই টু, আবার ওইখানে এল মাইনাস সি মাইনাস এক্স বাই টু, সেই ওই মাল্টিপ্লিকেশনটা কেন হচ্ছে? আচ্ছা, এই জায়গাটা বলে দিচ্ছি। এটা আমার কাছে আমার এদিকের লেন্সের টোটাল মাসটা লাগবে। এই যে এমআইটা যেটা রয়েছে, সেটা হচ্ছে টোটাল মাস অফ দি বডি, মানে আয়ত পার্টিকেলের যে মাস সেটা। তো আয়ত পার্টিকেল বলতে এখানে একদিকের চেনটাকে বোঝাচ্ছে। তো তার মাস কত, তার লেন্থটা যেহেতু এল মাইনাস সি মাইনাস এক্স ছিল, তার সাথে এম মাল্টিপ্লাই হয়েছে। হ্যাঁ। এই লেন্সটার ওয়েটটা মানে মাসটা পেয়ে গেলাম। আর তার সাথে আমি তার সেন্টার অফ যে মাস, তার পজিশনটা মাল্টিপ্লাই করেছি। এটা হচ্ছে আমার কাছে এক্স আই, আর এইটুকুনি হচ্ছে আমার কাছে এম আই। এটা হচ্ছে এক্স আই। ওকে স্যার। আচ্ছা স্যার, নিচে তো শুধু এমআই হবে, তাহলে এটাই তো এম আই বলছি, এটা এম ওয়ান, ও এটা এম। আচ্ছা, এই অঙ্কটা এখন করতে করতেই পরে মানে কালকের মধ্যে প্র্যাকটিস করে নিবি, নাহলে তোদের অসুবিধা হবে। ঠিক আছে, কেননা এটা একটু অন্যরকম। তো যাই হোক, আমরা এরকম টাইপের একটা জিনিস পেলাম। তো এবার একটু সিম্পলিফাই করি। এরপর অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই, কিচ্ছু এমন কোনো জায়গাতেই তোদের অসুবিধা এরপর আর হবে না। এত অব্দি মেন ঝামেলা ছিল, কারণ অন্যরকম যেহেতু এটা। তো এম কমন চলে যাচ্ছে, কমন যাচ্ছে, ইনফ্যাক্ট এম এম এখানে সব কমন নিয়ে কেটেও যাচ্ছে। এখানে একটা কি পড়ে থাকছে নিচে, তার মানে টুয়েলভ পড়ে থাকছে। নিচে তো টুয়েলভ পড়ে থাকছে, মাইনাস সি প্লাস সি কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে। এখানে পড়ে থাকবে হচ্ছে এল মাইনাস সি মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এল প্লাস সি প্লাস এক্স এর হোল স্কোয়ার পড়ে থাকছে। আর এখানে নিচে একটা টু, এখানে একটা টু, আরো একটা টু আসছে, তার মানে ফোর এল চলে আসছে। ইনফ্যাক্ট কোথাও ভুল হলে বলবি, ফোর এল চলে আসছে যা দেখতে পাচ্ছি। তাহলে ওয়ান বাই ফোর এল। এবার এই পোর্শনটাকে আমরা লিখতেই পারি এল মাইনাস সি প্লাস এক্স প্লাস এল প্লাস সি প্লাস এক্স। নর্মাল ক্যালকুলেশন। তাহলে দিস ইকুয়ালস টু ওয়ান বাই ফোর এল। এটা কি হলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, তেমন হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ওয়ান বাই টু এল ইন্টু এল স্কোয়ার প্লাস দিস। ওকে, এবার যখন এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়নি ইনিশিয়ালি, তখন আমাদের এক্সটা কত ছিল, তখন আমাদের এক্স না মানে এক্স বারটা কত ছিল, তখন সেন্টার অফ মাসটা কোথায় ছিল সিস্টেমের। লেট এক্স জিরো বার with the depth of center of mass be the depth of center of mass, depth of center of mass in the initial position depth of center of mass in the initial position of the chain. Then x0 bar is obtained from this, taking x equals to 0, just x equals to 0, কারণ ইনিশিয়ালি কোনো ডিসপ্লেসমেন্ট এক্সপেরিমেন্ট ডিসপ্লেসমেন্ট হয়নি, ডিসপ্লেসমেন্টটা শূন্য হিসেবে ধরছি। তো সেক্ষেত্রে শুধুমাত্র এল মাইনাস সি আর এল প্লাস সি ছিল। তো এরকম ভাবে টোটাল ক্যালকুলেশন করে না দেখে আমি ডাইরেক্ট এক্স এর জায়গায় জিরো বসালেও এসে যাবে, এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে দিলে। ঠিক আছে,
x0 বার ইজ ইকুয়াল টু কত হবে না 1/2L, সব সেম থাকবে, শুধুমাত্র যেহেতু ডিসপ্লেসমেন্টটা হয়নি তাই এক্সটা 0 হবে। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু 1/2L ইন্টু L স্কোয়ার প্লাস C স্কোয়ার। ওকে, এবার আমাদের কি করতে হবে, ওয়ার্ক ডানটা বার করতে হবে। নাও work done by the weight now work done by the weight of the chain তো ওয়ার্ক ডানটা কত হবে, যেহেতু প্রিন্সিপাল অফ এনার্জি লাগাবো তো ওয়ার্ক ডান এবং কাইনেটিক এনার্জিকে সমান করতে হবে, তাই ওয়ার্ক ডানটা বার করতে হবে। ওয়ার্ক ডানটা কত, ওয়ার্ক ডান মানে আমরা ছোটবেলা থেকে জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট বলতে ওভারঅল সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্টটাকে বলছি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ দি সেন্টার অফ মাস। এবার ফোর্স বলতে কত, ওয়েট, ফোর্স বলতে এখানে কত, ওয়েট অফ দি চেন, ওয়েট অফ দি চেন কত, বল ওয়েট অফ দি চেন কত, হ্যালো, ওয়েট অফ দি চেন কত, ওটা m ইন্টু 12। m into 12 হচ্ছে ওয়েট অফ দি চেন, and displacement is x bar minus x0 bar, because displacement of the center of mass overall consider করতে গেলে তাহলে 2Lm, x means কত 1/2L, দু ক্ষেত্রেই আছে তো 1/2L, x বার মানে এই যে উপরে লিখলাম L স্কোয়ার প্লাস C প্লাস x এর হোল স্কোয়ার মাইনাস L স্কোয়ার প্লাস C স্কোয়ার। এটাকে সিম্পলিফাই কর, 2L তো কেটেই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে m ইন্টু, তাহলে এখান থেকে থাকছে কত, এল স্কোয়ারও কেটেই যাবে, পড়ে থাকবে C প্লাস x এর হোল স্কোয়ার মাইনাস C স্কোয়ার, এরকম একটা কিছু থাকছে। আচ্ছা, এখানে একটু ভুল বললি, ওয়েট মানে হচ্ছে শুধু এটা মাস বললি, এখান থেকে জি গুণ হবে, নাহলে ওয়েট কি করে হলো। এবার ঠিক আছে, ওয়েট বলতে তো তার সঙ্গে একটু গ্র্যাভিটি গুণ হবে, 2Lm বলে শুধু মাসটা হলো, মাস ইন্টু গ্র্যাভিটি করতে হবে, ঠিক আছে, হচ্ছে সবার এতটা। এবার কি করতে হবে, চেঞ্জ ইন না কাইনেটিক, স্যার একটু দাঁড়ান। আচ্ছা লিখা, এবার আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সাথে এটাকে সমান করতে হবে, তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বার করতে হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কিন্তু এখানে আমাদের বার করতে হবে। ওকে, আচ্ছা, তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি বের করতে হয় তাহলে সেটা কত হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দি সিস্টেম বা চেন যাই বলি, ইকুয়ালস টু, তো আফটার যে পজিশনটা ছিল সেই মানে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের পর যে পজিশনে এসছিল সেটার কাইনেটিক এনার্জি, সেই পজিশনের কাইনেটিক এনার্জি মাইনাস বিফোর মানে ইনিশিয়াল পজিশনের কাইনেটিক এনার্জি, সেটা করতে হবে। কিন্তু ইনিশিয়াল পজিশনে যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, রেস্টে আছে, তো সেক্ষেত্রে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 0।
বিকজ ভেলোসিটি নেই সেখানে, কোনো ভেলোসিটিটা জিরো ভেলোসিটি আছে। তো আমাদের কাছে চলে আসছে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে কত, হাফ এম ভি স্কোয়ার। এম বলতে এখানে 2 lm টোটাল মাস, ইন্টু ভি স্কোয়ার বলতে সামথিং এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে ডিএক্স ডিটি বলতে পারি ভেলোসিটিটাকে ডিএক্স ডিটি হিসেবে বলতে পারি, বা আমি এক্স ডট করাই, এক্স ডটই লিখছি আপাতত, পরে ওটা লিখবো। মাইনাস জিরো তার মানে হয়ে গেল হচ্ছে এল এম এক্স ডট স্কোয়ার, দেয়ার ফোর এক্স ডটটা কি স্যার? এক্স ডট হচ্ছে ভেলোসিটি হিসাবে নিলাম, কারণ এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই ভেলোসিটিটাকে এক্স ডট লিখলাম। কেউ এখানে ভি লিখতে পারে, কেউ এখানে ডিএক্স ডিটি লিখতে পারে, যা খুশি। পরে আমাকে সেই ডিএক্স ডিটি বসাতেই হবে। ঠিক আছে, ডিএক্স ডিটি বসিয়ে একবার ইন্টিগ্রেশন করলে অঙ্কটা হয়ে যাবে। এটাকে এক্স ডটও লিখতে পারি, ভিও লিখতে পারি, আর ডাইরেক্ট ডিএক্স ডিটি আকারেও লিখতে পারি। Therefore, by principle of kinetic energy, principle of energy, we have change in kinetic energy. প্রিন্সিপাল এনার্জিতে কি বলেছে লিখেই দিয়েছি প্রথমে আমি অঙ্কটা শুরুর সময়। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি is equals to work done by the force তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত আছে, কাইনেটিক এনার্জিতে কতটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এটা, এল এম এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান কতটা হয়েছিল mg ইন্টু এই যেটা সি প্লাস এক্স মাইনাস সি তার স্কোয়ার করে রয়েছে, mg ইন্টু সি প্লাস এক্স তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এম আর এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে এল ইন্টু এক্স ডট স্কোয়ার ইন্টু সি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স ডট স্কোয়ার মানে হচ্ছে ডিএক্স ডিটি তার স্কোয়ার, ডিএক্স ডিটি স্কোয়ার is equals to root over g by sorry root over কেন, তো রুট করতে হবে, g by l into c plus x minus c square, তাহলে dx dt equals to কত নিচ্ছি, root over g by l। ডিসপ্লেসমেন্ট ক্রমশ বেশি হচ্ছে, ক্রমশ বাড়তে থাকছে ডিসপ্লেসমেন্টটা, বাড়তে একটা সময় কি হচ্ছে নিচে পড়ে যাবে পুরো একদিকে চলে এসে, মানে ডিসপ্লেসমেন্ট ক্রমশ ইনক্রিজ করছে ওদিকে, তাহলে ইন্টু রুট ওভার সি প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, since x increases with t, এবার জাস্ট একবার ইন্টিগ্রেশন করবো অঙ্ক হয়ে যাবে, আর কিছু না, শুধু টাইমটা বার করতে হবে আমাদের। ঠিক আছে, তো টাইমটা যদি বের করতে হয় তাহলে এখান থেকে ডিটি করতে হবে, ডিটি ইকুয়ালস যদি উল্টে নিই পুরো জিনিসটাকে, তো এটাকে উল্টে নিচ্ছি এল বাই জি, এটাও ডিএক্সটা উপরে যাবে ডিভাইডেড বাই দিস, আমাকে বলেছে কত সময় পর পুরো চেনটা ওদিকে চলে যাবে, মানে পড়ে যাবে আলটিমেটলি, তো সেটা তার জন্য লিমিটটা কত নেব, অর্থাৎ পুরো চেনটা ওদিকে চলে যাওয়া মানে আমাকে এখানে শুধুমাত্র তোর একটা জিনিস বলবি, পুরো চেনটা যদি ওদিকেই চলে যায়
এরকম ভাবে ছিল, পুরো চেনটা যদি ওদিকে চলে যায় তাহলে সেক্ষেত্রে কতটা ডিসপ্লেসমেন্ট হতে হবে, কতটা ডিসপ্লেসমেন্ট হতে হবে, এক্স এর ভ্যালু কত হলে পুরোটা ওদিকে চলে যাবে। ছবিতে এল অ্যান্সার মাইনাস সি। এল মাইনাস সি, এই পরিমাণটা পুরো যদি ওদিকে চলে যায় দেন চেনটা পড়ে যাবে ওখান থেকে। তাহলে এক্সটা হতে হবে এল মাইনাস সি। তাহলে এখানে লিখে নেব, লেট, পাশে লিখে দিচ্ছি লেট দি চেন স্লিপ অফ দি পুলিং let the chain slip of the pulley in time t1, that is t1 এতে ক্যাপিটাল টি লিখলে ভালো হবে, সব জায়গায় যেরকম লিখি ইন টাইম ক্যাপিটাল টি, that is at t equals to t ক্যাপিটাল টি, x equals to পুরোটা যেহেতু পড়ে যাচ্ছে l মাইনাস সিটা ওদিকে চলে যাচ্ছে পুরোই, and also t equals to যখন 0 ছিল তখন কিন্তু এক্সটাও ডিসপ্লেসমেন্টটাও 0ই ছিল। তাহলে t equals to 0 থেকে l মাইনাস সি, অ্যান্ড এটা হচ্ছে x equals to 0 থেকে কি লিখলাম, এটা হচ্ছে 0 থেকে t, এটা এবার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে কত কি হচ্ছে দেখ, কোনো স্ক্যান কনস্ট্যান্টের ভ্যালু বার করার ব্যাপার নেই বিকজ ডেফিনাইটে করে দিয়েছি। এটা কত হচ্ছে ইন্টিগ্রেট করলে dx বাই সি প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে কত হচ্ছে, হ্যালো, এটা স্যার ইন্টিগ্রেশনটা শুনতে পাচ্ছেন না? হুম বলছি যে এক্স টা কি করে এল মাইনাস সি হলো আর একবার বলে দিন না। বলেছে পুরো চেনটা ওদিকে চলে যাবে, পুরো চেনটা প্রাথমিকভাবে তো এদিকে এল মাইনাস সি ছিল, তো পুরো চেনটা ওদিকে চলে গিয়ে পড়ে গেলে মানে কি হবে, স্লিপ অফ দি পুলি মানে হচ্ছে পুরো ওদিকে চলে যাবে, পড়ে সেখান থেকে স্লিপ করে যাবে, ঠিক আছে। তো এল মাইনাস সি এদিকে পুরো যতটা ছিল ততটাই ওদিকে চলে যেতে হবে, তাই ডিসপ্লেসমেন্টটা পুরোটাই হতে হবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাকে বলতে হবে এই নিচের যে ইন্টিগ্রেশনটা লিখলাম এটার ফর্মুলাটা বল, নিচের ইন্টিগ্রেশনের ফর্মুলা কে বলবি বল। লগ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এটাই ফর্মুলা। তো এটা যদি অ্যাপ্লাই করি, এখানে এক্স এর পরিবর্তে সি প্লাস এক্স আছে আর এর বদলে সি আছে, তাহলে লগ এক্স বলতে তাহলে এক্স প্লাস সি, এক্স বলতে কত আসবে এক্স প্লাস সি, আর এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে এই পুরো রুটের ভিতর যা আছে সেটা আসবে। এরকম হচ্ছে, কিন্তু লিমিট গুলো বসালে আমরা সেটা পাচ্ছি এরকম। এবার লিমিট গুলো বসিয়ে দেখ কি আসছে, এটা তো টি হয়ে গেল, রুট ওভার এল বাই জি হয়ে গেল, লগ থাকলো, লগের এখানে থাকছে হচ্ছে এল মাইনাস সি বসালে লগ এল প্লাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেটা চাইছিল সেটা, মাইনাস, আর যখন জিরো বসাবো, জিরো যদি বসে তাহলে লগ সি, এটা পুরো জিরো হয়ে যাচ্ছে কারণ সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে যাবে, লগ সি, এরকম আসছে। প্রমাণে কি দিয়েছিল, এটাই দিয়েছিল।
অঙ্কটা কঠিন বা চাপের যাই লাগুক না কেন ভালো করে করতেই হবে, কিচ্ছু করার নেই। এটা পরীক্ষাতে দেয় একটু অন্যরকম, যেহেতু অনেকবার এসছে পরীক্ষাতে। ঠিক আছে। হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা।